আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চ্যানেল আই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আদিত্য শাহিন। প্রবাসের কথা অনুষ্ঠানে আপনারা প্রবাস জীবনের নানা রকম বৈচিত্র্যের কথা শোনেন, সমস্যার কথা শোনেন, সংকটের কথা শোনেন। আজকের এই আয়োজনেও আমরা প্রবাস জীবনের নতুন বৈচিত্র্যের কথা তুলে আনব। আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের একজন স্বনামধন্য সংগঠক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যেটা ন্যাশনাল কাউন্সিল এবং বারডেমের যে ন্যাশনাল কাউন্সিল মেম্বার মতিউর রহমান লালটু। তিনি একজন সাংবাদিক ব্যক্তিত্ব, তাকে পেয়েছি আমরা আজ। তার সঙ্গে আমরা কিছুক্ষণ কথা বলবো এবং প্রবাস জীবনের কথা, বাংলাদেশের কথা, অনেক বিষয় তার কথার মধ্য দিয়ে আমরা জানতে পারবো। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি, আল্লাহর রহমতে মোটামুটি ভালোই যায়। আমি যতদূর জানি যে আপনি বাংলাদেশে বসবাস করেন এবং বাংলাদেশে অনেক রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, একই সঙ্গে আপনি প্রবাস জীবনের অভিজ্ঞতাও আপনার নিয়মিত আপনি গ্রহণ করে থাকেন এবং বস্টনে আপনি বসবাস করেন। আমি যদি আপনার কাছে আজকে জানতে চাই, বস্টন এবং নিউ ইয়র্ক প্রবাস জীবনের যে বৈচিত্র্যের তারতম্য, এটি আপনি কেমন উপলব্ধি করেন? বস্টন আর নিউ ইয়র্কের মধ্যে কিভাবে তফাৎটি করবেন? বাংলাদেশি কমিউনিটির বাস্তবতাটা কি? এখন আমি যদি এইভাবে বলি, বোস্টনে যেহেতু আমার অনেক দিনে থাকা, ওখানে এমন হয়েছে যে রাত্রি 12টা-1টা বাজে ইনডোরে খেলা হচ্ছে, ইনডোরে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, ইনডোরে ক্রিকেট খেলা হচ্ছে, ইনডোরে হ্যান্ডবল হচ্ছে, সেখানে অংশ নিই। এবং ওখানে যেটা সবচেয়ে ভালো এনজয় করি যে শীতকালীন যেরকম পিঠাপুলির উৎসব হয়, বিভিন্ন বাড়ি বাড়ি কাছাকাছি যেগুলো আছে সেগুলো যাওয়া হয়। এবং সবচেয়ে যেটা আমার কাছে ভালো লাগে যে ওদের যে বোস্টন স্পোর্টস ক্লাব বলে একটা আছে, সম্প্রতি হাবিবুল বাশার সুমন বাংলাদেশ জাতীয় দল ক্রিকেটও আসছিল, ও যেরকম একটা কথা বলেছে, এরা একটা প্রস্তাব করছিল যে ভার্চুয়ালি এদেরকে একটা কোচিং দেওয়ার জন্য। তো ওই বোস্টন স্পোর্টস ক্লাবের যারা সংশ্লিষ্ট আছে, বাংলাদেশের কুষ্টিয়ার একটা ছেলে আছে সাকি নাম, প্রফেসর নাজমুল সালেনের ছেলে, ও সহ সামি, এরকম অনেকেই, মুর্শেদ, এরা নেতৃত্ব দেয়। এবং তার ফলে দেখা যাচ্ছে যে ওখানে আস্তে আস্তে ক্রিকেটটা, বিশেষ করে ক্রিকেটটার ব্যাপক উন্নয়ন হয়ে গেছে। এবং গত 3-4 দিন আগের থেকে ব্যাডমিন্টন কম্পিটিশন হচ্ছে এবং এই শীতকালের মধ্যেও ইনডোরে এটা হচ্ছে। আর আরেকটা জিনিস আমি দেখলাম যে আমাদের দেশের, এটা দেশের বলবো, অনেক ছেলে মেয়ে আমার পরিচয় হয়েছে। আমি হার্ভার্ডের ক্যাম্পাসে গেছিলাম, এমআইটির ক্যাম্পাসে গেছিলাম। আমার যেটা ভালো লাগলো যে আমার মানে পরিচিত তো সবাই না, অপরিচিত অনেকে আছে যারা মেধার ভিত্তিতে এসে তারা পড়াশোনা করছে হার্ভার্ডে বা এমআইটিতে। এবং আমাদের একজন পরিচিত একজন ডক্টরের মেয়ে, সে পিএইচডিও করছে হার্ভার্ড থেকে। তো এই যে জিনিসগুলো বোস্টনে, এইটা একটা দিক আছে যে যেহেতু ওটা বলা হয় একাডেমিক সাইডে ওরা বেশ। একটা জিনিস আমরা জেনে থাকি, যেমন নিউ ইয়র্কের কিছু কিছু জায়গা আছে, যেমন আমি বলতে চাই ওজন পার্ক, ব্রুকলিন, এটা কোনো কোনো বাংলাদেশের কোনো কোনো এলাকার জনগণ অধ্যুষিত এলাকা। যেমন ব্রুকলিনটা বাংলাদেশের চট্টগ্রাম তথা সন্দ্বীপের মানুষ বেশি বসবাস করেন। ওজন পার্ক সিলেটের বিয়ানীবাজারের মানুষ বেশি বসবাস করেন। একইভাবে এরকম প্রত্যেকটি এলাকায় মানুষের সংখ্যাধিক্য আছে। যেমন আপনি যদি জামাইকার কথা বলি, সেখানে সিলেটের মানুষ বসবাস করেন, চট্টগ্রামের মানুষ, নোয়াখালীর মানুষ, এটা মিক্সড ব্যাপারটি আছে। একইভাবে জ্যাকসন হাইটসটা হচ্ছে এখানে সব জেলার মানুষেরই সমাগম। এভাবে কি বোস্টনটা আমি জেনেছি যে কুষ্টিয়া জেলার মানুষ সবচেয়ে বেশি, কিংবা কুষ্টিয়া জেলার মানুষের সেখানে একটি সংগঠিত একসঙ্গে অনেক মানুষ দেখা যায়। এই ব্যাপারটি সম্পর্কে আপনি তো কুষ্টিয়ার মানুষ, আমি একটা জিনিস বলি, শুধু কুষ্টিয়ার মানুষ বলে না, বোস্টন শহরে আমি বলবো 78-এ মাত্র 5টা ফ্যামিলি ছিল। তার মধ্যে খুব বহুল, উনি খুবই স্বনামধন্য আমাদের কবি সুফিয়া কামালের ছেলে, ছেলের বউ এবং আমার ওয়াইফের একজন ভাই শফিক খান রাজা, এরা তখন প্রথম আসে 5টা ফ্যামিলি। এখন আমার কাছে মনে হয় যে শুধু কুষ্টিয়ারই 500 পরিবার আছে, তাহলে বাংলাদেশের কত পরিবার বোস্টনে থাকতে পারে। এবং এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে 3জন, আমার জানা মতে, যে আরও সাংবাদিক ভাইরা আরও বেশি জানবেন, যে এমআইটিতে প্রফেসর বামন দাস সহ এরকম যেরকম আছে, সেরকম দর্শনা এবং কুষ্টিয়া মিলে হার্ভার্ডে 3জন প্রফেসর আছে, তারা কুষ্টিয়া বাড়ি। আমি বাংলাদেশ তো বাদই দিলাম, 3জনের বাড়ি কুষ্টিয়া জেলার দর্শনা, মানে ওটা চুয়াডাঙ্গার মধ্যে পড়ে, এরকম আছে। এবং আমি অনেকগুলো দেখছি যে যারা পড়াশোনায় অনেক ডেভেলপ করেছে।
তো একটা জিনিস আমি বলি, আমি নিউ ইয়র্কে যখনই আসি, যে সমস্ত জায়গাগুলোর কথা শুনছিলাম, জ্যামাইকা, জ্যাকসন হাইট, এই সমস্ত জায়গা, আমি যেরকম গতকাল আসলাম, আজকে ঘুরছি, আমি রাস্তাতে ঘুরতে ঘুরতেই আমার কাছে খুবই মজা লাগলো যে আমরা কথা বলতে বলতে আসছি, এর মধ্যেই অনেক আমাদের বাঙালি ভাই, আমি একটু কৌতূহল ভাই বাড়ি কোথায়, কেউ বললো চিটাং, আরেকজনের সাথে পরিচয় বললো আমার বাড়ি পটুয়াখালী, আরেকজনের সাথে দেখা হলো তার বাড়ি বললো খুলনা। এই যে জিনিসটা, এই জায়গাটাই আমি যে জায়গায় অবস্থান করছি এখন চ্যানেল, আমরা হাঁটতে আস্তে আস্তে অন্তত 20 জনের সাথে আমার পরিচয় হলো, যেটা নিউ ইয়র্ক আর বোস্টনের মধ্যে একটা ডিফারেন্স, যে বোস্টনে কিন্তু এটা হবে না। বোস্টনে সবাই কাজে যায়। এখানে যেমন একটি ডাইভার্সিটি প্লাজা বলে একটি জায়গা আছে, যেটি জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্র। এই জ্যাকসন হাইটসে কিন্তু বাংলাদেশি স্ট্রিট আছে, যেটা 2023-এর 26শে মার্চ এই বাংলাদেশি স্ট্রিট উদ্বোধন করেন এখানকার কাউন্সিলম্যান শেখর কৃষ্ণা। এবং এটি অনেক বড় ব্যাপার। এইখানে যেমন ব্রুকলিনে লিটল বাংলাদেশ আছে, এখানে এই বিশেষ করে বাংলাদেশ স্ট্রিটকে ঘিরে এবং এখানে ডাইভার্সিটি প্লাজাকে ঘিরে বাংলাদেশি মানুষের যে মিলন মেলা প্রতিদিন এখানে বসে, এটি একটি বিস্ময়কর অভূতপূর্ব দৃশ্য একেবারে দেখা যায় প্রতিদিন, যেখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলার মফস্বলের মানুষ, মানে যেটিকে আমরা ঢাকা থেকে যেটি আমরা বিবেচনা করতাম যে মফস্বলের মানুষ, সত্যিকার অর্থেই বিভিন্ন উপজেলা থেকে আসা মানুষ, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মানুষ, তারা এখানে সবাই এক কাতারে দাঁড়িয়ে একসঙ্গে তারা সময় কাটাচ্ছে, প্রবাস জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা ভাগাভাগি করছে। আরেকটা জিনিস আমি একটুখানি বলি, আমরা যখন দেশে থাকি বা এখানে আসি, নিউ ইয়র্কের সাথে আমার মনে হয় অন্য স্টেট, আমরা যেটাই বলি, ওয়াশিংটন বলি, টেক্সাস বলি বা ম্যাসাচুসেটস বলি, যে স্টেটে বলি, নিউ ইয়র্কে যখন বইমেলা হয়, আমার মনে হয় বাংলাদেশের মানুষ, আমরা যেন বাংলাদেশে যখন বইমেলা হয় সেটার দিকে তাকিয়ে থাকি, ঠিক কিন্তু যখন নিউ ইয়র্কে যখন বইমেলা হয় বা যে কোনো বাঙালি উৎসব যেগুলো হয়, যদিও একটা গ্রুপিং আমি জানি যে তাদের মধ্যে একটা গ্রুপিং আছে, তারপরেও এটাকে কিন্তু আমরা প্রত্যেকটা বাঙালি এদিকে নজর থাকে, কোন কোন গেস্ট আসছে, কোন কোন বুদ্ধিজীবী আসছে, কোন কোন শিল্পী আসছে, এটা কিন্তু নিউ ইয়র্কেই সম্ভব, এটা কিন্তু অন্য স্টেটে সম্ভব না। এবং এখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশের সকল ক্ষেত্রে শীর্ষস্থানীয় ব্যক্তিরা এখানে কিন্তু আসেন এবং মানুষের সঙ্গে মিশে তারা চলাফেরা করেন, বিভিন্ন দোকানে বসেন, চা খান, যে কারণে এখানে বাংলাদেশের যে একটা আবহ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এই আবহটা এখানে খুব সজোরে প্রবাহিত হয়, এটা আমরা সবসময় দেখতে পাই। আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি যেমন বারডেম হসপিটালের মতো একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানকে বলা যেতে পারে বাংলাদেশের একটি আরোগ্যের প্রাণকেন্দ্র, যেখানে রোগী চিকিৎসা এবং যেখানে হসপিটালের শৃঙ্খলার প্রশ্নে যেই হসপিটালটি একটি পৃথিবীতে গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে আছে, তাদেরকে একটু কাউন্ট করা হয় ডায়াবেটিস, বিশেষ করে বারডেম হসপিটাল। সেই হসপিটালের আপনি ন্যাশনাল যেটা কমিটি, ন্যাশনাল কাউন্সিলের আপনি সদস্য। এই হসপিটালের কার্যক্রম সম্পর্কে আপনি যদি কিছু একটু বলতেন, প্রবাসের এবং বাংলাদেশের মানুষ ব্যাপারটি নতুন করে জানতে পারবেন। আমি ইতিহাসের দিকে যাব না, আমি খুব শ্রদ্ধার সাথে স্মরণ করবো জাতীয় অধ্যাপক যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রফেসর ইব্রাহিমের কথা। কিন্তু এই ফাঁকে একটা জিনিস হয়তো আমি মিস করতে পারি। তো একটা জিনিস যেটা সম্ভব হয়েছে, আমরা কিন্তু যারা এখানে বাঙালি আছি আমরা জানি ঢাকাতে ICDDRB আছে নাম্বার 1, এটা আমেরিকারই। কিন্তু সবচেয়ে যেটা খুব আশ্চর্যজনক ব্যাপার, বারডেমে এখন সবচেয়ে অনকোলজির বা ক্যান্সারের চিকিৎসার যে টেস্টগুলো এখন ICDDRB, ইউনাইটেড হসপিটাল, স্কোয়ার, এরা সমস্ত প্রতিষ্ঠান এখন বারডেমে স্যাম্পল পাঠাচ্ছে সেই সমস্ত টেস্ট করার জন্য। এবং যদিও ব্যবসায়িক দৃষ্টিতে যদি বলি, আমাদের লাস্ট যে কাউন্সিল, ন্যাশনাল কাউন্সিলের মেম্বার ছিল, সেখানে আমাদের একটা রিপোর্ট আসছে নভেম্বরে শুধু ক্যান্সার টেস্টে 10 কোটি টাকা অর্জন করছে। এটা আমি বললাম যে ব্যবসায়িক স্বার্থের কথা। কিন্তু আমরা যেটা করতে যাচ্ছি আর কি, আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে, যেটা মিরপুরে, অনেকে জানে যে মিরপুরে আমাদের একটা প্রতিষ্ঠান BISS, সেখানে ইউনিভার্সিটিও আছে, আমাদের মেডিকেল কলেজ যেরকম ইব্রাহিম মেডিকেল কলেজ, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এরম আছে, সেরম আমরা মিরপুরে 8000 স্কোয়ার ফিট, মানে বিশাল একটা কার্ডিয়াক হসপিটাল করতে চাচ্ছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। এবং এটা
মানে যদি প্রতিষ্ঠা হয়, আমরা তো জানি হৃদরোগ হসপিটাল বা হৃদরোগ ইনস্টিটিউটটা ওখানে যাওয়া মানে অনেক রোগী কিন্তু বুঝতে বুঝতে পারে, তেমন একটা এটা স্বপ্ন না, এটা বাস্তবে এটার কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা আশা করছি যে আগামী বছরে হয়তো এটার চিকিৎসা কার্যক্রম শুরু হয়ে যাবে এবং জাতীয় অধ্যাপক এর মধ্যেই একটু প্রসঙ্গময় এসে যায়। আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নুরনাথ ফাতেমা উনি ওপেন করেন না, উনি ডিভাইস করে বাচ্চাদের হার্টের ছিদ্র করেন। তো আমাকে উনি বলছিলেন, আমাদের 22 তারিখে একটা কার্ডিয়াক কনফারেন্স ছিল, আমি এটার সাথেও জড়িত, উনি বলছিলেন যে আপনি একটু আলাপ করেন আজাদ খান সাহেবের সাথে, যদি উনি সুযোগ দেন আমি ফ্রি সার্ভিস দেব। তো আমি ওনাকে আজাদ খানের সাহেবের সাথে কথা বলার হলো। তো আজাদ খান সাহেব বললো, তুমি ছোট দায়িত্ব নিতে যাচ্ছ কেন, তুমি ফ্রি সার্ভিস দেবো এটা ব্যাপার না, তুমি আমাদের যেটা কার্ডিয়াক হসপিটাল হতে যাচ্ছে তুমি ওইটার দায়িত্ব নাও। আমি মনে করি যে নূরজাহান ফাতেমা, ব্রিগেডিয়ার জেনারেল নুরনাথ ফাতেমা যদি ওই জায়গায় দায়িত্ব নেন, এরকম অনেক এখানে তো আছেই আমাদের ইব্রাহিম কার্ডিয়াক যে হসপিটালে প্রফেসর সিরাজ জিন্নাতের কথা হয়তো অনেকে জানতেন, মেজর জেনারেল সিরাজ জিন্নাত, তারই ছেলে এখন কিন্তু ইব্রাহিম কার্ডিয়াকের চিফ কার্ডিয়াক সার্জন। তো এরকম অনেক কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক প্রফেসর রশিদ ছিলেন সিইও, উনি নাম করা কার্ডিওলজিস্ট। এরকম ভাবে এটা একটা চ্যাপ্টার। এবং আমাদের ওখানে বারডেমের যেটা হচ্ছে জেনারেল যেটা আর কি, এটা যদিও বলা হচ্ছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বারডেম, কিন্তু এখানে রুগীরা সব সার্ভিস পাচ্ছে। এবং একটু যেহেতু সাংবাদিকের সাথে কথা বলছি, চ্যানেলের সাংবাদিকের সাথে, আমি ন্যাশনাল কাউন্সিল মেম্বার হওয়ার পর বিএসপি বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের আমি আসার আগে 19শে ডিসেম্বর ওখানে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করে আসলাম। এবং সাংবাদিকরা একটা অগ্রাধিকার পাচ্ছে ওখানে বারডেমে, তারা আসতে যে কোনো সেক্টরে। ওখানে আছেন আয়ের চেয়ারম্যান ডক্টর প্রবীর দেবনাথ প্রফেসর, ওখানে আছেন আজাদ খান সাহেব, যেহেতু উনি সভাপতি, উনি সহ বিশেষ করে বলা হয় মানে এশিয়ার মধ্যে শ্রেষ্ঠদের মধ্যে ডায়াবেটিক অ্যান্ড এন্ডোক্রাইনোলজির যিনি প্রধান প্রফেসর ফারুক পাঠান, ওনারা যেভাবে সেবা দিচ্ছেন। এবং এরকম অনেক আছেন, প্রফেসর তোফায়েল, প্রফেসর রুমানা হাবিব, এরকম অনেক, ইউরোলজি থেকে শুরু করে মানে এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে সমস্ত সার্ভিস দিচ্ছে। এবং যেটা বারডেমের ডিজি আছেন এখন প্রফেসর ডক্টর কায়েম চৌধুরী, আমরা যেটা করি, আমাদের যে আজাদ খান সাহেব বলেন যে তোমরা ডিজির কাছে যাও, উনি এটাই দেখেন। এবং যেটুকু আমি এই জায়গায় এসছি, আজাদ খান সাহেবের এখানে কৃতিত্ব আছে। উনি আমার যদিও 70 হচ্ছে, উনি আমাকে ইয়াং অ্যাক্টিভ এনার্জেটিক বলে। আমি বলি স্যার আমার বয়স 70 হয়ে গেছে, আমি ইয়াং না। তো উনি বলেন তুমি যেভাবে দৌড়াই পারে। উনি, আমি যেটা প্রসঙ্গ আলোচনা আনঅফিসিয়ালি বলছিলাম, বিএনডিআর একটা প্রজেক্ট যেটা খুব আশার সঞ্চার, তৎকালীন গভর্নমেন্ট একটা প্রজেক্ট চালু করছিল, তাতে ইন্টারনেট কানেকশন সমস্ত গ্রাম পর্যায়ে আমাদের দেওয়া হয়ে গেছে। এবং এখানে ডালাসের ডক্টর হাফিজ বলে একজন আছেন কার্ডিওলজিস্ট, উনি ভার্চুয়ালি অ্যাটেন্ড করেন আমাদের যেটা রুরাল হেলথ প্রোগ্রাম, যেটা এটা উখিয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটা চালু হয়ে গেছে। যারা করতে চাচ্ছে, কেউ জমি দান করছে, আমরা সেই সমস্ত জায়গায় আমাদের এখন ডায়াবেটিক সমিতির 93টা প্রতিষ্ঠান আছে, হসপিটাল আছে। ঢাকা শহরে 32-33টা মতো হবে এবং সারা বাংলাদেশে 93টা। এটা অনেক বড় ব্যাপার। এবং আপনি কুষ্টিয়াতে, আমরা যে কথা বলতে চাই, মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটাল, যেটি কুষ্টিয়াতে খুব সুপ্রতিষ্ঠিত হয়েছে আপনার তত্ত্বাবধানে, এবং আপনি এই প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বলা যায় যে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন আপনারা টেনে নিয়ে আসছেন। এই প্রতিষ্ঠানটা সম্পর্কে যদি আপনি কিছু একটা বলতেন। এটা বলার কথা, কারণ আমি অনেক চিকিৎসকের সাথে কথা বলে দেখছি, আমার কতগুলো সাক্ষাৎকার যখন টিভিতে গেছে, প্যাকেজ প্রোগ্রামও গেছে, কতগুলো জিনিস যেন আমরা করি। আমাদের 60টা পেশেন্ট ছিল, শুরু করছিলাম, এখন আমাদের রেজিস্টার্ড পেশেন্ট 1 লাখ, এভারেজ আমাদের 1 লক্ষ রেজিস্টার্ড পেশেন্ট, আমাদের এভারেজ 350 থেকে 500 পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট। কিন্তু যেটা এই মেসেজ যদি এই চ্যানেলে প্রচার হয়, অনেকে কতগুলো জিনিস জানতে পারবে। যেরকম পায়ের ক্ষত, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনেকগুলো স্লোগান ছিল, ওয়ার্ল্ড ডায়াবেটিস দিবসেও আমার অনেকগুলো লাইভ প্রোগ্রাম গেছে, আর অনেকগুলো রেকর্ডেড প্রোগ্রাম গেছে। তো অনেকগুলো স্লোগান যেরকম থাকে সেগুলো আমরা ফলো। আপনার রক্ত একবার পরীক্ষা করে নিন, আপনার পায়ের ক্ষত পরীক্ষা করিয়ে নিন, বাচ্চাদের বার্গার থেকে দূরে রাখুন। আমি যেটা আসছি ওই জায়গাটায়, যে আমার হসপিটালে এখন পায়ের ক্ষতের জন্য ঢাকায় আসা লাগে না। আমাদের ডক্টর হেলাল, উনি সার্জেন আছেন, উনি পায়ের ক্ষত মারাত্মক, এটা গ্যাংগ্রিন হতে পারে,
এটা বাংলাদেশের মানুষ যদি শোনে বা আশেপাশে, তাহলে কিন্তু তারা এই চিকিৎসা নিতে আসবে। এবং এমন যেটা আমাদের ইনসুলিন পর্যন্ত, যারা কবরদুনকিন, শিশু, যাদের কিছু পয়সা নেই, তাদের বেড, চিকিৎসা, এবং আমরা ডাক্তারদের কিন্তু কোনো পয়সা নিই না, ডাক্তারদের কোনো ফি না, টেস্ট যারা সামর্থ্য আছে তাদের শুধু টেস্টের পয়সা নেই, তাছাড়া নেই। এবং আমি যেটা বলার জন্য বলছিলাম, আমরা একটা প্রোগ্রাম করি, অনেক ডাক্তারই জানে না, ক্লাব ফুড বলে একটা প্রোগ্রাম আছে, মুগুর পা বাংলায় বলে। এভরি সানডে আমরা এটা এই চিকিৎসা করা হয়। এবং খুব মজার ঘটনা যে আমরা যে সমস্ত বাচ্চাদের নুলা, ন্যাংরা এই সমস্ত বলি, এই বাচ্চাদের যদি জন্মের থেকেই যদি কেউ জানতে পারে, এবং খুবই এই সমস্ত চ্যানেলে প্রচার হওয়ার পরে এখন দেখি গ্রামের মানুষই বেশি আসে। এবং আমরা প্রথমে আমাদের যিনি চিকিৎসক, উনি প্রথমে একটা ফিজিওথেরাপির মতো দেন, তারপরে 3 মাস পরে একটা জুতো পরাই দেন, 6 মাস পরে একটা জুতো। এখন ওই বাচ্চাদের নুলা ন্যাংরা বলার মতো স্কোপ নেই। এইটা আমার হসপিটালে হচ্ছে, এবং আশা রাখি এই চ্যানেল এর মাধ্যমে অনেকে জানতে পারবে যে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি, মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটাল এই জাতীয় চিকিৎসাও আমরা করছি। আমাদের ডেন্টাল ইউনিট থেকে শুরু করে সবই আছে। কিন্তু এইটা খুব আশ্চর্যের ব্যাপার, আমার মনে হয় অনেকেই জানে না যে বাচ্চাদের যে বাঁকা পানি জন্মানো পা, এটা তো একটা ভালো একটি বার্তা, মেসেজ এটা সাধারণ দর্শকের জন্য, যে খুব ঢাকার বাইরের একটি হসপিটালে এই ধরনের সুযোগ সুবিধা আছে। আমি যেটি জানতে চাচ্ছিলাম যে শুরুতে আমি ডায়াবেটিক সমিতির প্রসঙ্গে ফিরে আসি। ডায়াবেটিক সমিতি কিভাবে সারা বাংলাদেশের এই জাতীয় হসপিটালগুলোর সাথে সমন্বয় সাধন করে, সেটি যদি আপনি একটু বলতেন। আমাদের একটা বলে যে অ্যাফিলিয়েটেড ডিভিশনের একজন দায়িত্বপ্রাপ্ত পরিচালক আছেন, এটা পরিচালনা করেন। এটার চেয়ারম্যান হচ্ছেন প্রফেসর রশিদি মাহবুব, একসময় বিএমএর প্রেসিডেন্ট ছিলেন, উনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রভাইস চ্যান্সেলর উনি করেন। আর ওনার যে সহকারী পরিচালক মঞ্জুবুর রহমান। এরা সারা বাংলাদেশের যতগুলো আমাদের ইউনিট আছে, যতগুলো সমিতি, যেগুলো হসপিটাল আছে, সেইগুলো এরা দেখভাল করে। এবং যদিও একটা ক্ষুদ্র অংশ, আমরা কিন্তু অ্যাফিলিয়েটেড। এবং আমাদের সম্প্রতি ডক্টর শুভগত চৌধুরী মারা গেলেন, উনি প্যাথোলজির হেড ছিলেন, উনি এবং জেনারেল এয়ার খান 92 বছর বয়স। কিন্তু ওনারা যে আমাদের সিসিডিবি করার আগে একটা, আমাদের যারা ডাক্তার তাদের কিন্তু যে সমস্ত অ্যাফিলিয়েটেড, তাদের কিন্তু 12 থেকে 6 মাসের একটা কোর্স করা লাগে। টেকনিশিয়ান ডাক্তারদের এই কোর্স না করলে রিপোর্ট কিন্তু ঠিক হবে না। যে আমি যেরকম বললাম যে এখন ইন্ডিয়া যাওয়া বন্ধ হয়, ভিসা হয়, যেরকম বারডেমে বললাম যে নভেম্বরে 10 কোটি টাকা আর্ন করেছে, এটা ব্যবসায়িক কথা। কিন্তু তার চেয়ে বড় কথা, যে সমস্ত টেস্ট বারডেমও পারছে না, আমরা পাচ্ছি না, ওখানে প্রফেসর শওকত আছেন, প্রফেসর সৌরভ, এটা দেখছেন। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিষ্ঠানের সাথে কন্ট্যাক্ট হচ্ছে, সেই অনকোলজির টেস্টগুলো আমরা এখানে পাঠাই দিই। এবং যেটা সবচেয়ে রোগীদের ইব্রাহিম সাহেব যেটা একটা প্রতিষ্ঠান করে গেছে, এটা অনেকেই জানেন, এশিয়ার সবচেয়ে বড় এবং উন্নত মানের প্রতিষ্ঠান, এশিয়ার, নট অনলি বাংলাদেশের এই প্রতিষ্ঠানটা। এটার পুরা কৃতিত্ব ইব্রাহিম কারি। ধন্যবাদ মতিউর রহমান লালটু আপনাকে। আপনি বাংলাদেশের একটি প্রতিষ্ঠান সম্পর্কে আপনি যেভাবে দর্শকদের সামনে তুলে ধরলেন, এটি আসলে অত্যন্ত জরুরি। আমি মনে করি এই জায়গা থেকে যে বাংলাদেশের গর্ব করার মতো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, গর্ব করার মতো যে উদ্যোগগুলো রয়েছে, সেগুলো মানুষের কাছে বেশি পৌঁছানো দরকার। কারণ সেখানে অনেক রকমের কাজ হচ্ছে, যে কাজ আসলে গোটা দেশের জনগোষ্ঠীর কল্যাণে ভূমিকা রাখছে, এবং এর পেছনে কিছু মানুষের নিরন্তর পরিশ্রম রয়েছে, অবদান রয়েছে। তাদের কথা আমরা বিশেষ শ্রদ্ধার সাথে সবসময় স্মরণে আনবো, সবসময় সামনে রাখবো। ধন্যবাদ চ্যানেলের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রবাসের কথা এই অনুষ্ঠানে আবারও দেখা হবে আগামী পর্বে চ্যানেল আইতে। এই সময়ে সে অবধি সবার জন্য শুভকামনা।